নমস্কার, আমি গার্গী দাস। ওয়েলকাম টু নোটবুক। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে অপশনাল সাবজেক্ট। আমরা জানি যে WBCS পরীক্ষা দিতে গেলে আমাদেরকে একটা অপশনাল রাখতে হয়। ডেফিনেটলি সমস্ত গ্রুপের জন্য অপশনাল লাগে না। আমরা যারা গ্রুপ এ এবং গ্রুপ বি এর জন্য অপ্ট করব তাদের ক্ষেত্রেই শুধুমাত্র অপশনাল পেপারটার জন্য পরীক্ষা দিতে হবে। তো যেটা আমি কিছু পার্টিকুলার নোট করে এনেছি, যে কোয়েশ্চেনগুলো তোমাদের থাকে তার প্রত্যেকটারই আমি উত্তর দেব। প্রথমত হচ্ছে কোন কোন গ্রুপের জন্য অপশনালটা দরকার। 2014 থেকে আমরা জানি যে WBCS এর পরীক্ষার ফরম্যাট চেঞ্জ হয় এবং সেই চেঞ্জের ফলে এখন শুধু আমাদের যেহেতু WBCS এর 4টে গ্রুপ আছে, গ্রুপ A B C D, তো এখন শুধুমাত্র গ্রুপ A এবং গ্রুপ বির জন্য যারা অপ্ট করবে তাদের ক্ষেত্রেই অপশনাল পেপারটা তাদের পরীক্ষা দিতে হবে। একটা অপশনাল চুজ করতে হবে এবং সেই পেপারে তাদের পরীক্ষা দিতে হবে। যদি কেউ গ্রুপ সি আর গ্রুপ ডি চুজ করো তাহলে তাদের ক্ষেত্রে কোনো রকম অপশনাল পেপারে পরীক্ষা দিতে হবে না। আমরা ফর্ম ফিল আপের সময় জানি যে প্রত্যেকটা গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি প্রত্যেকটার পাশেই একটা করে চেক বক্স থাকে। তো তুমি চাইলে 4টে গ্রুপেই তুমি পরীক্ষা দিতে টিক করতে পারো, তাহলে তোমাকে 4টে গ্রুপের জন্যই তুমি কমপ্লিট করবে। তুমি যে কোনো একটা গ্রুপ এ দিতে পারো, গ্রুপ বি দিতে পারো, গ্রুপ সি দিতে পারো, গ্রুপ ডি দিতে পারো, যে কোনো একটা, অথবা তুমি 3টে গ্রুপ, অথবা তুমি 2টো গ্রুপ, মানে যে গ্রুপের জন্য দেবে সেই গ্রুপের জন্য তুমি কমপ্লিট করবে। যদি তুমি গ্রুপ এ আর গ্রুপ বির জন্য শুধুমাত্র দাও তাহলে তোমাকে অপশনাল পরীক্ষা দিতে হবে। যদি তুমি গ্রুপ এ এবং গ্রুপ সি এর জন্য দাও, অথবা গ্রুপ এ অথবা গ্রুপ ডি এর জন্য দাও, মানে তোমার চয়েসের মধ্যে যদি গ্রুপ এ আর বিটা যদি থাকে তাহলে তোমাকে অপশনাল দিতে হবে। আর যদি কেউ শুধুমাত্র গ্রুপ সি অথবা গ্রুপ ডি অথবা গ্রুপ সি এবং ডি এর জন্য কমপ্লিট করছো, যে গ্রুপ এ আর বি এর জন্য কমপ্লিট করছো না, তাকে কিন্তু অপশনাল পরীক্ষা দিতে হচ্ছে না। এটা গেল অপশনাল ব্যাপারে। এবার হচ্ছে অপশনালের ফরম্যাটটা কীরকম থাকে। আমাদেরকে একটা অপশনাল, যে গ্রুপ এ আর বি যার চয়েসের মধ্যে আছে তাকে একটা অপশনাল সাবজেক্ট চুজ করতে হয়। সেটা যখন ফর্ম ফিল আপ করবে একদম শুরুতে WBCS এর, তখনই তোমাকে অপশনাল সাবজেক্টটা চুজ করে নিতে হবে যে তুমি কোন অপশনালের পরীক্ষা দিতে চাও। যে সাবজেক্টটা চুজ করবে সেই সাবজেক্টটা একদিন পরীক্ষা হবে। সেই পরীক্ষাটা হবে সম্পূর্ণভাবে সাবজেক্টিভ, মানে MCQ কোয়েশ্চেন থাকবে না, পুরো সাবজেক্টিভ। যেরকমভাবে আমরা বাংলা ইংলিশ পরীক্ষা দিচ্ছি অথবা আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যেরকম সাবজেক্টিভ লিখে থাকি সেইভাবে কোয়েশ্চেন থাকবে, তার উত্তর তোমাকে খাতা প্রোভাইড করা হবে, সেখানে লিখতে হবে। এবার হচ্ছে যে এই 2টো পেপার পরীক্ষা দিতে হবে অপশনালে তোমাকে, মানে অপশনাল পেপার 1, অপশনাল পেপার 2। অপশনাল পেপার 1 3 ঘন্টা সময় থাকবে, টোটাল 200 নম্বরের উত্তর করতে হবে। অপশনাল পেপার 2ও 3 ঘন্টা সময় থাকবে, টোটাল 200 নম্বরের উত্তর করতে হবে। মানে অপশনালের জন্য আমাদের টোটাল 400 নম্বরের পরীক্ষা দিতে হয় পেপার 1 আর পেপার 2 মিলিয়ে। এবার হচ্ছে অপশনালের সিলেবাস। অপশনালের সিলেবাসটা কি? নর্মালি তুমি যে অপশনাল সাবজেক্টটা চুজ করবে, গ্র্যাজুয়েশনে অনার্স পেপারে সেই সাবজেক্টটা যা সিলেবাস, সেই সিলেবাসটা প্লাস কিছু মাস্টার ডিগ্রির সিলেবাসও কিন্তু অপশনাল পেপারটায় থাকবে। তো এটা হচ্ছে মোটামুটি গ্র্যাজুয়েশন অনার্স আর কিছু মাস্টার ডিগ্রি টপিক নিয়ে কিন্তু আমাদের অপশনালের সিলেবাস থাকে, যেখানে আমরা অন্যান্য সাবজেক্টগুলো যেগুলো কম্পালসারি আমরা দেখি ক্লাস 10 অথবা 12 লেভেল অবধি থাকে, কিন্তু অপশনালের ক্ষেত্রে আমরা গ্র্যাজুয়েশন অনার্স এবং কিছু মাস্টার ডিগ্রির টপিক কিন্তু ইনক্লুডেড থাকবে তোমার অপশনালের সিলেবাসের মধ্যে। এরপর হচ্ছে যেটা ভীষণ ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে অপশনাল সাবজেক্টটা কিন্তু গ্রুপ এ এবং গ্রুপ বির জন্য খুব ইম্পর্ট্যান্ট। গ্রুপ সি আর ডিতে যেহেতু অপশনাল নেই, সুতরাং কোনো দরকার নেই অপশনালের ব্যাপারে। তো যে ছেলেটি বা যে মেয়েটি শুধুমাত্র গ্রুপ সি এবং গ্রুপ ডি এর পরীক্ষা দিতে চাও তাদেরকে কিন্তু অপশনালের জন্য কোনো প্রিপারেশন দরকার নেই। তো তুমি যদি প্রথম থেকেই ভেবে নাও যে তুমি শুধু গ্রুপ সি আর গ্রুপ ডি এর জন্য পরীক্ষা দেবে, কোনো অপশনাল নিয়ে তোমার ভাবনা চিন্তা করারই দরকার নেই। কিন্তু যে গ্রুপ এ এবং গ্রুপ বি এর পরীক্ষা দিচ্ছ তাকে কিন্তু প্রথম থেকেই বলবো অপশনালটা খুব স্ট্রংলি প্রিপেয়ার করো, কারণ অপশনাল সাবজেক্টে তোমার কত মার্কস আসছে সেটা কিন্তু ভীষণ ভাইটাল হয়ে দাঁড়ায়। এরপর হচ্ছে বললাম যেটা ফরম্যাট, যে সমস্ত পুরো সাবজেক্টটাই তোমাকে সাবজেক্টিভ লিখতে হবে। 200 নম্বরের প্রশ্ন, 3 ঘন্টা তোমাকে বড় প্রশ্নের উত্তর দিতে হবে। তো যে সাবজেক্ট নেবে সেই সাবজেক্ট ওয়াইজ সাবজেক্টিভ তোমাকে লিখতে হবে। এবার হচ্ছে কি অপশনাল নেবে, যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আমার মতে অপশনাল সাবজেক্টটা এটা সম্পূর্ণ, আমি প্রথম থেকেই বলে দিচ্ছি, এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব মতামত।
আমি এটা মানে কার থেকে শুনে বা আমি যেহেতু নিজে পরীক্ষা দিয়েছি নিজে জানি, তো সেই বা আমি অন্যান্য যারা বিভিন্ন অপশনাল নিয়ে পরীক্ষা দিয়েছে তাদের থেকে যতটুকু শুনেছি, তো সেই শোনার উপর আর নিজের বোঝার উপর বেস করেই আমার মতামতটা দিচ্ছি। মানে এটা কাউকে ছোট করার জন্য না, কাউকে কোনোভাবে হার্ট করার জন্য না। সেটা হচ্ছে অপশনাল সাবজেক্টটা যেহেতু ইম্পর্টেন্ট, আমার মনে হয় অপশনালটা খুব ভালোভাবে বা বুঝে শুনে চুজ করা উচিত। প্রথমত হচ্ছে অনেকেরই প্রশ্ন থাকে যে অনেকে যারা গ্র্যাজুয়েশন করেছো পাসে বা অনার্সে, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তাদের অনেকেরই প্রশ্ন, ধর যে সমস্ত সায়েন্স কিছু সাবজেক্ট নেই, যেমন কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স, ফিজিক্স, এই সমস্ত সাবজেক্ট, বা লিটারেচার সাবজেক্ট যেমন বাংলা, ইংলিশ, এছাড়া অনেকের যেগুলো আর্টসের যাদের যাদের যা সাবজেক্ট নিয়ে তারা অনার্স করেছো তাদের অনেকেরই প্রশ্ন থাকে যে সেই সাবজেক্টটা নিয়ে অপশনাল দেওয়া যাবে কি না, বা সেই সাবজেক্টটা স্কোরিং কিনা। দেখো আমার পার্সোনাল যেটা মতামত, যে স্কোরিং বা স্কোরিং না বলে এই জিনিসটা কিন্তু হয় না। তুমি যদি কোনো সাবজেক্ট ভালো করে প্রিপেয়ার করো, ভালো করে লেখো, তাহলে কিন্তু যিনি খাতা চেক করছেন তিনি তোমাকে নাম্বার দিতে মানে বাধ্য। আমার একটা ছোট, আমি যেটা আমার মনে করি সেটা আমি তোমাদের শেয়ার করছি, যে দেখো আমরা যারা গ্র্যাজুয়েশনে, ধরো গ্র্যাজুয়েশনে কেউ বাংলা ইংলিশ নিয়ে যারা পরীক্ষা দিচ্ছ, তোমাদের খাতাগুলো তোমরা যদি কনফিডেন্ট থাকো যে না তোমার গ্র্যাজুয়েশনে খুব ভালো করে 3 বছর তুমি সেটাকে পড়েছো সেই সাবজেক্টটাকে, এবং সেই সাবজেক্টটা নিয়ে তুমি গ্র্যাজুয়েশনে একটা ভালো নম্বর পেয়েছো, তাহলে কিন্তু তোমরা সেই সাবজেক্টটা তোমাদের অপশনাল হিসেবে WBCS নিতে পারো। কারণ দেখো আলটিমেটলি খাতা যারা দেখবেন তারা হয়তো প্রফেসরই থাকবেন, যারা প্রফেসর খাতা দেখছে, তো তুমি অলরেডি তোমার গ্র্যাজুয়েশনে ওই একই জিনিস তোমার খাতাও কিন্তু যখন চেক হয়েছে কোনো প্রফেসরই, গ্র্যাজুয়েশনের সময় তোমার খাতা কোনো প্রফেসরই চেক করেছে, তো সেক্ষেত্রে তুমি কিন্তু সেই সাবজেক্টটা নিয়ে যদি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বা ভালো নম্বর পেয়ে থাকো, 60% বা অ্যাবভ নাম্বার পেয়ে থাকো, বা ভালো স্কোর পেয়ে থাকো, আমার খুব একটা আইডিয়া নেই যে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ভালো স্কোর বলতে, মানে ভালো স্কোর তোমাদের হিসাবে যদি তোমরা ভালো স্কোর পেয়ে থাকো, তাহলে কিন্তু তোমরা সেই সাবজেক্টটা নিয়ে অপশনাল হিসেবে চুজ করতে পারো। কারণ তোমাদের খাতাগুলো গ্র্যাজুয়েশনে যে স্যারেরা দেখেন বা যে প্রফেসররা দেখেন, তারাই কিন্তু তোমার খাতাগুলো এখানে অপশনালের ক্ষেত্রেও হয়তো দেখবেন, তাদের কাছেই হয়তো চেক করতে যেতে পারে, আমার খুব একটা ধারণা নেই সেই ব্যাপারে। কিন্তু যদি তোমার মধ্যে কনফিডেন্স থাকে যে না তুমি কেমিস্ট্রি অপশনাল, তোমার এই সাবজেক্টটায় ভালো একটা ভালো নলেজ আছে, তুমি 3 বছর খুব খাটাখাটি করে পড়েছো, এবং তারপরে তোমার যদি তুমি ওই অপশনালটা নিতে চাও তো তুমি নিতে পারো, আর তুমি যদি ভালো স্কোর পেয়ে থাকো তাহলে নিতে পারো। কারণ দেখো অপশনাল সাবজেক্ট হঠাৎ করে একটা নতুন সাবজেক্ট নিয়ে সেটাকে তুমি, যে সাবজেক্টটা তুমি 3 বছরে পড়েছো, 3 বছরে তুমি বেশ খানিকটা নলেজ গেইন করেছো, সেই সাবজেক্টটা তোমাকে 1-1.5 বছরে শেষ করতে হবে, তো সেটা একটা খুব হিউজ টাস্ক। তো তুমি যদি তোমার গ্র্যাজুয়েশনের সাবজেক্টটাকেই নাও অপশনাল হিসেবে, তাহলে আমার মনে হয় কোথাও না কোথাও তোমার সময়টা কিন্তু অনেকটা বেঁচে যাবে, তুমি সেই সময়টা অন্যান্য যে কম্পালসারি সাবজেক্টগুলো সেগুলোর উপর দিতে পারো। তো এটা আমার নিজস্ব ধারণা। তো কারণ আমি 2017, 2018 যেহেতু একদম কারেন্ট ব্যাচ, তাদের বহু যদি তুমি দেখো অনেকেই কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথসটা নিয়ে আমি কাউকে এখনও কথা শুনিনি, ফিজিক্স, কেমিস্ট্রি, বাংলা, ইংলিশ এই সাবজেক্টগুলো নিয়ে অনেকে টপার্স আছে, তাদের গ্র্যাজুয়েশনেও সেই সাবজেক্ট ছিল এবং তারা কনফিডেন্টলি সেই সাবজেক্টটা অপশনাল হিসেবে নিয়েছে এবং সাকসেসফুল। সুতরাং ওই সাবজেক্টটায় নাম্বার ওঠে না, এটা কিন্তু একেবারেই ভুল ধারণা আমার মনে হয়। এবার তোমরা আমাকে ডেটা দিতে পারো যে দিদি দেখো এই সাবজেক্ট নিয়ে এতজন পাস করেছে, কিন্তু এই মানে আমি ফর এক্সাম্পল যদি বলি যে হিস্ট্রি নিয়ে এতজন পাস করেছে, কিন্তু যদি দেখি ইংলিশ নিয়ে মাত্র 10 জন পাস করেছে, তাহলে কি বলবে? তুমি যদি ডেটা নিয়েই কম্পেয়ার করো তাহলে ডেটা দেখো, হিস্ট্রি নিয়ে যদি দেখো হয়তো 1000 জন হিস্ট্রি অপশনাল নিয়েছে, আর সেক্ষেত্রে ধরো আমি ফর এক্সাম্পল বলছি যে ধরো 100 জন হিস্ট্রি অপশনাল নিয়ে সাকসেসফুল। এবার ধরো ইংলিশ যদি সাবজেক্টটা দেখি, ইংলিশ 1000 জন নেয়নি, নিয়েছেই হয়তো 100 জন, তো 100 জনের মধ্যে যদি 10 জন পেয়ে থাকে তাহলে রেশিওটা কিন্তু একই দাঁড়াচ্ছে, ওখানে বেশি স্টুডেন্ট নিয়েছে তাই বেশি স্টুডেন্ট ক্লিয়ার করেছে, আর এটা কম স্টুডেন্ট নিয়েছে কম স্টুডেন্ট ক্লিয়ার করেছে। যদি আমরা রেশিওতে দেখি তাহলে কিন্তু রেশিওটা একই, কিন্তু যদি আমরা সংখ্যায় দেখি তাহলে কিন্তু সংখ্যাটা ডেফিনেটলি কম দাঁড়াবে, স্বাভাবিক ব্যাপার।
এটা আমি আমার নিজের কথা বলছি না, আমি বাংলা, ইংলিশ, কেমিস্ট্রি নিয়ে যারা পাশ করেছে তাদের সাথে কথা বলে জেনেছি, কারণ তারা তাদের গ্র্যাজুয়েশনের সাবজেক্ট নিয়ে সাকসেসফুলি পাশ করেছে। হ্যাঁ, তবে তোমার এটা সম্পূর্ণ তোমার। কেউ ধরো ফিজিক্স সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশন করেছো, এবার তার যদি মনে হয়, প্রথমে তোমরা আমার মনে হয় অপশনালের ক্ষেত্রে খুব ভালো করে আগে সিলেবাসটা দেখো, পিএসসি যে সিলেবাসটা দিয়েছে সেটা দেখো, দেখো যে ওই সিলেবাসটা তোমার গ্র্যাজুয়েশনের সাবজেক্টের হুবহু আঁকি বা কতখানি এক্সট্রা তোমায় পড়তে হবে। আর তোমার যদি মনে হয় যে না, তুমি তোমার গ্র্যাজুয়েশনে এই সাবজেক্টটা নিয়ে ভালো স্কোর করেছো এবং ভালো নাম্বার পেয়েছো ওই মানে গ্র্যাজুয়েশনে, তো আর তোমার মধ্যে যদি এই কনফিডেন্সটা থাকে যে না, তুমি পিএসসিরও যা সিলেবাস আছে মোটামুটি 19-20 সিলেবাস, কিছু এক্সট্রা হয়তো পড়তে হবে, সেটা তুমি পড়ে নিতে পারো, তাহলে আমি বলবো যে গো ফর দ্যাট সাবজেক্ট। তার কারণ হচ্ছে তুমি অলরেডি গ্র্যাজুয়েশনে সেই সাবজেক্টটার পিছনে 3 বছর দিয়েছো, যদি কেউ মাস্টার্স করে থাকো সে আরও 2 বছর এক্সট্রা দিয়েছো, তো তুমি অলরেডি বাকিদের থেকে 5 বছর এগিয়ে আছো। তোমাকে যদি এখন নতুন একটা সাবজেক্ট নিয়ে তুমি শুরু করো, তাহলে তো তোমাকে একদম জিরো থেকে শুরু করতে হচ্ছে। এবার সেক্ষেত্রে কিছু এক্সেপশনস আছে। তোমার যদি মনে হয় যে না, তুমি গ্র্যাজুয়েশনে কোথাও না কোথাও সেই সাবজেক্টটা নিয়ে ভালো করে পড়োনি বা তোমার সেই সাবজেক্টটার উপর সেই রকম দক্ষতা নেই যতখানি তুমি হয়তো অ্যানথ্রোপোলজি বা সাইকোলজি নিলে পাবে, বা তোমার মনে হচ্ছে সেই সাবজেক্টটায় তুমি বেটার করতে পারবে, তাহলে শিওরলি নাও অন্য সাবজেক্ট। কিন্তু যদি তুমি গ্র্যাজুয়েশনে ভালো নম্বর পেয়ে থাকো, তোমার সেই সাবজেক্টটায় দক্ষতা আছে, তাহলে তুমি কিন্তু সেই সাবজেক্ট, তোমার গ্র্যাজুয়েশনের সাবজেক্ট, সেটা ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, বাংলা হোক, ইংলিশ হোক, সেটা কিন্তু নিতে পারো। সাকসেস পায় না এমন কথা না। হ্যাঁ, ডেফিনেটলি যদি তুমি সংখ্যার নিরিখে দেখো তাহলে ডেফিনেটলি সংখ্যাটা কম হবে, কিন্তু রেশিওর নিরিখে যদি দেখো তাহলে কিন্তু রেশিওটা অলমোস্ট সেম। এবার বলতে পারো যে যারা ধরো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে বা নার্সিং ব্যাকগ্রাউন্ড থেকে বা কোনো টেকনোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে, ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ড থেকে, তাদের ক্ষেত্রে যেমন ফর এক্সাম্পল আমার যে টেকনোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড ছিল সেই সাবজেক্টটা আমার অপশনালি কোন লিস্টেই ছিল না। আমার যাদবপুর ইউনিভার্সিটি থেকে আমি বি ফার্ম পাস করা, তারপর মাস্টারে এম ফার্ম পাস করা, তো এম ফার্ম বলে কোনো সাবজেক্টই আমার অপশনাল লিস্টে নেই, তাহলে আমাকে ডেফিনেটলি নতুন সাবজেক্ট নিতে হবে। আমি নিরুপায়, কারণ আমি যদি তখন কেমিস্ট্রি সাবজেক্টটা নিই, সেই সাবজেক্টটাও আমার কাছে জিরো থেকে না, হয়তো কিছু আইডিয়া আছে, কিন্তু অলমোস্ট জিরো থেকে শুরু করতে হবে, কারণ গ্র্যাজুয়েশনের কেমিস্ট্রি আমি পড়িনি। এবার আমি যদি অ্যানথ্রোপোলজি নিই তাহলেও জিরো থেকে শুরু করতে হবে। হ্যাঁ, এবার যখন তুমি নতুন সাবজেক্ট নিচ্ছ, আমার মতে গো ফর দ্য সিলেবাস। ভালো করে সিলেবাসটা দেখো, যদি তোমার কেউ সিনিয়র থাকেন জানাশোনা, তার থেকে তুমি জেনে নাও যে সাবজেক্টটা কিভাবে লিখতে হবে, কি কি বই পড়তে হবে, যদি কেউ থাকে। এছাড়া এখন ইউটিউবে ভীষণ বেশি সব কিছু অ্যাভেলেবেল, বা ইউটিউব কি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অনেক টিচার আছেন, অনেক সাকসেসফুল ক্যান্ডিডেটসরা আছেন যারা তোমাদের হেল্প করতে রেডি আছে। ইভেন আমি অ্যানথ্রোপোলজি নিয়ে নিজে পড়েছি, তো আমি অ্যানথ্রোপোলজি নিয়ে তোমাদের ডেফিনেটলি গাইড করে দিতে পারি যে কিভাবে পড়বে, কিভাবে লিখবে, কি কি রিসোর্সেস পড়তে হবে, সেই বিষয়গুলো। তো এই হেল্পগুলো তুমি পেয়ে যাবে, কিন্তু চুজ করা, কারণ দেখো তোমাকে একটা গ্র্যাজুয়েশন অথবা প্রায় পোস্ট গ্র্যাজুয়েশনের কিছু কিছু সিলেবাস নিয়ে পড়তে হবে, সাবজেক্টিভ লিখতে হবে, আর সেখানে ভালো স্কোর করতে হবে যদি তোমাকে গ্রুপ এ এবং গ্রুপ বি ক্লিয়ার করতে হয়। তো শুধুমাত্র একটা সাবজেক্ট স্কোরিং এই বলে, আর কিন্তু আমার সেই সাবজেক্টটা ইন্টারেস্ট বিন্দু মাত্র নেই, পড়তে ইচ্ছা করছে না, এই মেন্টালিটি নিয়ে এগিয়েও না। ফার্স্টে সিলেবাস দেখো, পারলে কিছু বই কিনে সেই সাবজেক্টের পড়ো। যদি তোমার মনে হয় যে না, তুমি এই সাবজেক্টটার পুরো গ্র্যাজুয়েশনের সিলেবাস 400 নম্বরের সিলেবাস পড়ে ফেলতে পারবে ইন্টারেস্ট নিয়ে, কারণ ইন্টারেস্ট না থাকলে বিশ্বাস করো ক্লিয়ার ইচ্ছাই করবে না তোমার নতুন একটা সাবজেক্ট পড়তে, তাহলে কিন্তু যদি তোমার মনে হয় ইন্টারেস্ট আছে, তুমি ভালো পড়তে পারো, তাহলে সেই সাবজেক্টটা তুমি অপশনাল হিসেবে চুজ করতে পারো। আমি এটা তোমাদের সিনিয়র দিদি হিসেবে নিজের এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সাথে শেয়ার করছি, কারণ অ্যানথ্রোপোলজি সাবজেক্টটা নেওয়ার আগেও আমি একটা দুটো সাবজেক্ট নিয়ে দেখেছিলাম, তাদের সেই সাবজেক্টগুলোর বই কিনে দেখেছিলাম। তো আমার মনে হয়েছিল যে না, এই সাবজেক্টটা আমার পড়তে ইচ্ছা করছে না, মন বসছে না পড়তে, তো আমি সেই সাবজেক্টগুলো অপশনাল নিয়ে নিইনি, অপশনাল হিসেবে চুজ করিনি। অপশনাল তুমি বাংলা লেখো, ইংলিশে লেখো, কিচ্ছু যায় আসে না, সমান নম্বর পাবে, কেউ কিচ্ছু তোমাকে বলবে না। বাংলায় লিখলেও তুমি যা নম্বর পাবে, ইংলিশে লিখলেও তুমি তাই নম্বর পাবে। তো এইটুকুনি ক্লিয়ার ধারণা আমি তোমাদের দিতে চেয়েছিলাম, আশা করছি দিতে পেরেছি। নেক্সট ক্লাসে আমি অপশনাল অ্যানথ্রোপোলজি, যেটা আমার অপশনাল ছিল, আমি বললাম আমি যতটুকু গেইন করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, আরেকটা জিনিস, অপশনাল মানেই তাকে তুমি নিজেও পড়তে পারো, যদি তোমার মনে হয় আমি অপশনাল একটা নতুন সাবজেক্ট সেটা নিয়েছিলাম,
সম্পূর্ণ সেলফ স্টাডি করে উইদাউট এনি গাইডেন্স আমি কিন্তু অপশনাল অ্যানথ্রোপোলজি নিয়ে গ্রুপে ক্লিয়ার করেছি। সুতরাং সেটা তোমরাও পারবে। নতুন সাবজেক্ট নিয়ে যদি পড়তে চাও পড়তে পারো, গ্র্যাজুয়েশনের সাবজেক্ট নিয়ে যদি তোমার কনফিডেন্স থাকে তুমি সেটা নিয়েও কন্টিনিউ করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু হ্যাঁ, দ্য মেন থিং ইজ তোমার পড়তে ভালো লাগছে কি না, নইলে কিন্তু পড়তে ভালো না লাগলে এত বড় একটা সাবজেক্ট নিয়ে কিন্তু বোর হয়ে যাবে, ঠিক আছে? তো আশা করছি তোমাদের কিছুটা হলেও আমি ক্লিয়ার করতে পারলাম এই বিষয়টা। যদি আর কোনো সাজেশন থাকে আমাকে কমেন্টে জানিও তোমরা। আমি চেষ্টা করছি যে তোমাদের সাথে আরও যদি কিছু ডাউটস থাকে সেগুলো ক্লিয়ার করার। তোমাদের আর কিছু ডাউটস থাকলে প্লিজ কমেন্ট করো, আমি তোমাদের ডেফিনেটলি তোমাদের ডাউটসগুলো ক্লিয়ার করার আমার তরফ থেকে সম্পূর্ণভাবে চেষ্টা করব। থ্যাংক ইউ, গুড নাইট সকলকে, নমস্কার।